আজকের গল্প সংকল্প। শহরের একটি মাঝারি ফ্ল্যাটে অরুণ এবং মোনালিসা থাকত। ফ্ল্যাটটি দক্ষিণ কলকাতার মফস্বল লাগোয়া এলাকায় অবস্থিত, যেখানে পুরনো পাঁচিল ঘেরা বাড়ি আর নতুন কাচের আবরণে ঢাকা অ্যাপার্টমেন্টের এক অদ্ভুত সহাবস্থান। তাদের ফ্ল্যাটটি দ্বিতীয় তলায়, যার বারান্দা থেকে সামান্য উঁকি দিলে নিচে গলিপথে সারাদিন অটোরিক্সার হর্নের শব্দ আর বিক্রেতাদের উদ্দাত্ত হাঁকডাকে এক ধরনের ব্যস্ততা শোনা যায়। ফ্ল্যাটের অভ্যন্তর মোনালিসার যত্নে পরিচ্ছন্ন হলেও আসবাবপত্রগুলি দীর্ঘদিনের ব্যবহারজনিত ক্লান্তির ছাপ বহন করে। যেমন বসার ঘরের পুরনো মেরুন রঙের সোফা, যার কোনো অংশে সূক্ষ্ম সুতোগুলো আলগা হয়ে আছে। সময়টা ছিল আষাঢ় মাস, তখন বিকেল গড়িয়ে এসেছে, বাইরে আকাশ মেঘলা। এই আবহাওয়া যেন মোনালিসা ও অরুণের মনের ভেতরের অনিশ্চয়তা এবং উত্তেজনা এই দুয়েরই প্রতীক। অরুণ, যিনি মূলত ফার্মের আর্থিক দিক এবং লজিস্টিকের দায়িত্বে আছেন, তিনি বসার ঘরের কাঠের টেবিলে বসে একটি মোটা ফাইল দেখছিলেন। তার কপালে ভাঁজগুলি ছিল গভীর ও স্পষ্ট, যা তার প্রথাগত এবং হিসাব নিকাশে ডুবে থাকার স্বভাবের পরিচায়ক। তার পরনে ছিল একটি মলিন চেক শার্ট এবং চোখে বেশি পাওয়ারের চশমা, যা তার মধ্যবিত্ত জীবনের সংগ্রামকে তুলে ধরে। তার চেহারায় এক ধরনের হঠকারী ঔদ্ধত্য দেখা যেত, যেন তিনি নিশ্চিত যে তার হিসেবেই একমাত্র সঠিক। অন্যদিকে মোনালিসা তখন রান্নাঘরে ছিলেন। তার পরিপাটি বিনুনি আর হালকা নীল সুতির শাড়িতে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠত। মোনালিসা ফার্মের সৃজনশীল দিক এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ সামলান। তার মুখমণ্ডলে সবসময় একটি উজ্জ্বল আত্মবিশ্বাসী আভা লেগে থাকত, যা প্রমাণ করত যে তিনি কোনো সমস্যাকে ভয় পান না, বরং তাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে তিনি প্রস্তুত। টেবিলে রাখা ছিল একটি বড় চুক্তিপত্র, একটি স্বনামধন্য আইটি কোম্পানির বার্ষিক সেমিনার আয়োজনের চুক্তি। এটি ছিল তাদের ফার্মের জন্য পাওয়া এযাবৎকালের সবচেয়ে বড় এবং জটিলতম কাজ। ক্লায়েন্টের দাবি ছিল আকাশছোঁয়া, শুধু 100 জন অতিথির জন্য বিলাসবহুল ডিনার অ্যারেঞ্জমেন্ট নয়, বরং মূল আকর্ষণ ছিল সেমিনারের স্টেজে ভার্চুয়াল রিয়ালিটি প্রজেকশনের ব্যবস্থা করা। মোনালিসা হাতে কফির মগ নিয়ে অরুণের পাশে বসলেন। তার চোখে ছিল উজ্জ্বল আত্মবিশ্বাস, যা অরুণের মনের সংশয়ের ঠিক বিপরীত। চুক্তিপত্রে সই করার মুহূর্তটির দিকে তাকিয়ে অরুণ তার ভয় প্রকাশ করলেন। তার কণ্ঠে ছিল ঘষা কাচের মতো তীক্ষ্ণতা। মোনালিসা, তুমি কি নিশ্চিত আমরা এটা পারবো? ক্লায়েন্ট চেয়েছে স্টেজে ভার্চুয়াল রিয়ালিটি প্রজেকশন এবং একই সাথে 100 জন অতিথির ডিনার অ্যারেঞ্জমেন্ট। আমাদের টিম ছোট, রিস্ক নিচ্ছ কেন? অরুণ ফাইলটা পাশে রেখে বলল। তার হাত কাঁপছিল, যেন সেই চুক্তিপত্রটি কোনো বিষধর সাপের প্রতীক। মোনালিসা মৃদু হাসলেন। তুমি সবসময় এত হিসেবি কেন অরুণ? হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু আমরা যদি এই কাজটা সফলভাবে করি, তবে আমাদের কোম্পানি এক লাফে অনেক ওপরে উঠে যাবে। আমাদের কাছে এটা শুধু টাকা নয়, সম্মানের প্রতীক। আমি পার্টনারের সঙ্গে কথা বলেছি। ভিআর প্রজেকশনটা নতুন, কিন্তু অসম্ভব নয়। আমি এটা করবই। অরুণ তখনও মানতে পারছিল না। তার প্রথাগত মন এবং হঠকারী স্বভাব বারবার বলছিল নিরাপদ এবং ছোট কাজ করাই শ্রেয়, কিন্তু মোনালিসার দৃঢ় প্রতিজ্ঞার নীরব শক্তি তাকে বাধা দিল না। অরুণ কোনো মতে চুক্তিপত্রে সই করল, কিন্তু তার মনে ছিল ঘোর সংশয়। ইভেন্টের আর মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। জোর কদমে কাজ শুরু করলো, কিন্তু কাজ শুরু হতেই সমস্যা দেখা দিল। তাদের ফার্মের জন্য ভাড়া করা যে ভিআর প্রজেকশন কোম্পানিকে মোনালিসা চুক্তিবদ্ধ করেছিল, তারা শেষ মুহূর্তে ফোন করে জানালো তাদের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার অসুস্থ। প্রজেকশন সিস্টেমের টেকনিক্যাল সেটআপে বড় ধরনের একটি ত্রুটি দেখা দিয়েছে, যা তাদের স্থানীয় টিম সমাধান করতে পারছে না। অরুণ খবরটা শোনা মাত্র আগুনের ফুলকির মতো ফেটে পড়ল। তখন তারা ইভেন্ট হলের পেছনের একটি ছোট ঘরে। ঘরটি অস্থায়ী, অপরিচ্ছন্ন এবং সাউন্ড প্রুফ না হওয়ায় বাইরের কোলাহল সেখানে আরও তীব্রভাবে শোনা যাচ্ছিল। এই ছোট ঘরটি যেন তাদের মানসিক সংঘাতের মঞ্চ। আমি জানতাম, আমি বলেছিলাম এই কাজটা হাত দেওয়া উচিত না। তোমার হঠকারিতার জন্য আজ আমাদের সব টাকা চলে যাবে। সামান্য একটা ডিনার অ্যারেঞ্জমেন্ট নয় এটা, এটা হাইটেক সেমিনার। তুমি আমার কথা শোনোনি, এখন ভোগো। অরুণ জোরে জোরে কথা বলতে লাগলো।
তার কণ্ঠে ছিল ভয় নয়, বরং নিজের ভুল না হওয়ার অহংকার, যা তার ঔদ্ধত্যের পুরনো পথ। মোনালিসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তার পরিপাটি শাড়ির ভাঁজ যেন আলগা হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। কঠিন মুহূর্তে ঠান্ডা থাকার মোনালিসার সেই বিশেষ ক্ষমতা তার মধ্যে জেগে উঠল। শান্ত হও অরুণ, মাথা গরম করলে কাজ হবে না। হ্যাঁ, সমস্যা হয়েছে, কিন্তু কাজটা এখনো শেষ হয়নি। মোনালিসার কণ্ঠে ছিল ধৈর্যের চূড়ান্ত স্থিরতা। অরুণ হতাশায় একটি ভাঙা চেয়ারে ধপ করে বসে পড়ল। শেষ হয়নি? আর 1 ঘন্টার মধ্যে রিহার্সাল শুরু হবে। এখন টেকনিক্যাল টিমের প্রধান কোথায় পাবো? আমার মনে হয় আমাদের ক্লায়েন্টকে বলে দেওয়া উচিত যে এই কাজটি হচ্ছে না। সম্মান বাঁচাতে এটাই একমাত্র পথ। মোনালিসা অরুণের দিকে তাকালো। তার চোখে তখন দৃঢ়তা ও সংকল্পের এক অদম্য শিখা জ্বলছে। সে জানে যদি এই মুহূর্তে সে পিছিয়ে আসে, তবে অরুণ তাকে সারা জীবন এই ব্যর্থতার জন্য কথা শোনাবে। অরুণ, আমি কাজটি শুরু করেছি, আমিই শেষ করব। কাজটি হবেই, এবং সঠিক সময়ে হবে। অরুণ যখন হতাশা এবং ঔদ্ধত্যের ভারে ভাঙা চেয়ারে বসেছিল, মোনালিসা তখন সম্পূর্ণ বিপরীত মেরুতে। ইভেন্ট হলের পেছনেই সেই অস্থায়ী এবং অস্বাস্থ্যকর ছোট ঘরটিতে, যেখানে দেয়ালের পলেস্তারা উঠে গেছে এবং মেঝেতে তারের জটলা ছড়িয়ে আছে, মোনালিসার উপস্থিতি ছিল এক স্নিগ্ধ স্থিরতার মতো। মোনালিসা অরুণের কোনো কথা শুনল না। তার কাছে অরুণের কথাগুলো ছিল অবাস্তব চাপ মাত্র, যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছে। মোনালিসা ফোনটি হাতে তুলে নিলেন। তার পরিপাটি বিনুনির মতো পরিপাটি ছিল তার কাজের পরিকল্পনা। তিনি জানেন এই মুহূর্তে বাজারে ভালো টেকনিক্যাল লোক নেই, কিন্তু তিনি তার মানসিক স্থিতিশীলতা হারালেন না। তিনি দ্রুত তার পুরনো নেটওয়ার্ক ঘাঁটলেন। তার কলেজ জীবনের এক বন্ধু অদ্রিজা, যিনি এখন বিদেশে একটি টেক কোম্পানির প্রধান, তাকে রাতারাতি ফোন করলেন। মোনালিসার কণ্ঠস্বর ছিল ধীর এবং যুক্তিনির্ভর, যা চরম মুহূর্তেও পেশাদারিত্ব বজায় রাখে। তিনি পুরো সমস্যাটি মাত্র 5 মিনিটে অদ্রিজাকে বুঝিয়ে বললেন। তিনি জোর দিলেন শুধুমাত্র সফটওয়্যারের ত্রুটির উৎস এবং জরুরি সমাধানের ওপর। অরুণ তখনও তার পাশে বসে ঘাড় গুঁজে হতাশা প্রকাশ করে যাচ্ছিল, কিন্তু মোনালিসার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোকাসড। মোনালিসার বন্ধু অদ্রিজা ফোনটিতেই দূর থেকে প্রজেকশন সিস্টেমে ঢুকে পড়ল। হলের মূল স্টেজে তখন অস্থায়ী লাইটিং চলছে, এবং সেখানকার প্রযুক্তিবিদরা ত্রুটি সারানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল। অদ্রিজা, যিনি 1000 মাইল দূরে ছিলেন, মোনালিসার ধৈর্যশীল ও স্পষ্ট বিবরণ শুনে মাত্র 15 মিনিটের মধ্যে সফটওয়্যারের জটিল ত্রুটিটি শনাক্ত করলেন এবং তা দূর করলেন। ত্রুটি সারানোর খবরটি যখন এলো, তখন ইভেন্ট শুরু মাত্র 20 মিনিট বাকি, অর্থাৎ 20 মিনিট বাকি। অরুণ তখনও বিশ্বাস করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল এটা সম্ভব নয়, এটা শুধু মোনালিসার বাড়াবাড়ি। মোনালিসা কোনো বিরতি নিলেন না। তিনি সঙ্গে সঙ্গে লাইটিং এবং সাউন্ড টিমের সঙ্গে সমন্বয় করে পুরো সেটআপটি একবার পরীক্ষা করলেন। স্টেজের বিশাল হোয়াইট স্ক্রিনে যখন ভার্চুয়াল রিয়ালিটি প্রজেকশনটি নিখুঁতভাবে জ্বলে উঠল, তখন হলের ভেতরে এক নীরব বিস্ময় নেমে এলো। অরুণ, যিনি হতাশায় হল থেকে বাইরে বেরিয়ে যেতে চেয়েছিলেন, এবার বাধ্য হলেন মোনালিসার কাছে আসতে। তার চোখে লজ্জা এবং বিস্ময় মেশানো। তিনি নিশ্চিত হলেন এই চেষ্টা কেবল সময় নষ্ট। তিনি মনে মনে স্থির করে রেখেছিলেন এই ব্যর্থতার জন্য মোনালিসাকে কঠোর কথা শোনাবে, কিন্তু সেই সুযোগটি তিনি পেলেন না। ইভেন্টটি শুরু হলো। ভার্চুয়াল রিয়ালিটি প্রজেকশনটি ছিল চমকপ্রদ। আলো, শব্দ এবং ছবির নিখুঁত সমন্বয়। উপস্থিত অতিথিরা মোনালিসার সৃজনশীলতা এবং চরম মুহূর্তে সমস্যা সমাধানের অবিচল ক্ষমতা দেখে মুগ্ধ হলেন। ক্লায়েন্ট খুশি হয়ে মোনালিসাকে বিশেষ বোনাস দিলেন। ইভেন্ট শেষে যখন সবাই বিদায় নিচ্ছে, তখন অরুণ চুপচাপ হলের এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে আর রাগ নেই, আছে নিজের ভুলের প্রতি এক নীরব স্বীকারোক্তি। মোনালিসা যখন তার পাশে এসে দাঁড়ালো, অরুণ ধীরে ধীরে বলল, মোনালিসা, আমি আমি খুব ভুল ছিলাম। আমি ভেবেছিলাম কাজটি আর হবে না। আমি ভয়ে মাঝপথেই হাল ছেড়ে দিতে চেয়েছিলাম, আর তোমাকে দোষ দিচ্ছিলাম। তার কণ্ঠস্বর এবার নম্র, আগের ঔদ্ধত্য দূর হয়ে গেছে। মোনালিসা কিন্তু এই মুহূর্তে অরুণকে কোনো কটু কথা শোনালো না, বা তার ভুল নিয়ে হাসি ঠাট্টা করল না। তিনি শান্তভাবে অরুণকে বুঝিয়ে বললেন যে হঠকারিতার বশে
কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অরুণ সেদিন মোনালিসার দৃঢ় ইচ্ছাশক্তি এবং নেতৃত্বের ক্ষমতা উপলব্ধি করল। ইভেন্টের সাফল্যের পর তাদের ফার্ম বাজারে আরও পরিচিতি পেল। এবার তাদের হাতে এসেছে একটি বড় বইমেলার স্টল ডিজাইন ও নির্মাণের কাজ, যার সময়সীমা খুবই কম, মাত্র 5 দিন। কাজটি ছিল সম্পূর্ণ কাঠ এবং কাচের অস্থায়ী কাঠামো তৈরি করা। এবার তারা স্টল তৈরির জায়গায় ছিল, যেখানে রাতে ঠান্ডা হাওয়া আর কৃত্রিম আলোর নিচে কাঠমিস্ত্রিরা কাজ করছিল। কিন্তু আবারও সমস্যা হলো। স্টলের কাঠামোর জন্য প্রয়োজনীয় বিশেষ মাপের কাঠ সরবরাহকারী ভুল করে অন্য মাপের কাঠ দিয়ে গেল। যখন এই ভুল ধরা পড়ল, তখন রাত বাজে 11টা। কাঠ পাল্টানোর জন্য হাতে আর সময় নেই। অরুণ এবারও পুরানো অভ্যাসে ফিরে এলো। তার চোখে হতাশা নেমে এলো। তার হঠকারিতা এবং ঔদ্ধত্যের পুরনো ভূত যেন আবার চেপে বসলো। মোনালিসা, ইভেন্টের তো আর 5 দিন বাকি। এই ভুল মাপের কাঠ দিয়ে কি হবে? আজ রাতের সময়টা পুরো নষ্ট হলো। আগামীকাল সকালে নতুন কাঠ খুঁজতে হবে। ক্লায়েন্টকে বলে দাও কাজ শেষ হচ্ছে না। এই ভুলটা লজিস্টিক্সের, আমার কিছু করার নেই। অরুণ আবারও পরাজয় স্বীকার করে নিতে প্রস্তুত। মোনালিসা শান্তভাবে বসেছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সংকল্পের আলো নেভেনি। সে বুঝতে পারল অরুণ এখন প্রচণ্ড মানসিক চাপে আছে, তাই সে হঠকারী কথা বলছে। মোনালিসা অরুণের এই আচরণকে ব্যক্তিগতভাবে না নিয়ে সমস্যা সমাধানের দিকে মন দিল। এটি ছিল তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। মোনালিসা কোনো চিৎকার বা তর্ক করল না। সে বুঝতে পারল এই মুহূর্তে অরুণকে শান্ত করার চেয়ে কাজ শেষ করাটা জরুরি। মোনালিসা তখন ধৈর্যের চূড়ান্ত দৃষ্টান্ত দেখালো। সে কাঠগুলো পরীক্ষা করলো এবং অরুণকে শান্ত গলায় বলল, অরুণ, ঠিক আছে, এই কাঠগুলো ফেলে দিতে হবে না। কাঠগুলো লম্বা আছে, কিন্তু চওড়া কম। আমাদের ডিজাইনটা মূলত লম্বালম্বি ফ্রেমের। যদি আমরা অর্ধেক চওড়া কাঠ ব্যবহার করে দুটি ফ্রেমকে জুড়ে দিই, তাহলে হয়তো কাঠামোটি দুর্বল হবে না, বরং আরও বেশি নকশা তৈরি করা যাবে। অরুণ অবাক হয়ে তাকালো। জোড়া লাগাবো? তাতে সময় আরও বেশি লাগবে। আর তুমি নিশ্চিত যে কাঠামো দাঁড়াবে? মোনালিসা শান্তভাবে উত্তর দিল, সময় বেশি লাগবে জানি, কিন্তু কাজটি সঠিক সময়ে শেষ হবে। আমি রাত 3টে পর্যন্ত কাঠ মিস্ত্রিদের সঙ্গে থাকবো। তুমি বরং এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে নাও, যাও। কাল সকালে এসে দেখবে কাজ কতটা এগিয়েছে। অরুণ মোনালিসার এই অবিচল ধৈর্য এবং অসম্ভবকে সম্ভব করার মানসিকতা দেখে হতবাক হয়ে গেল। সে চেয়েছিল মোনালিসা তার সাথে ঝগড়া করুক বা হতাশা প্রকাশ করুক, কিন্তু মোনালিসার নীরব সংকল্পের কাছে অরুণের সব ঔদ্ধত্য ম্লান হয়ে গেল। অরুণ কিছু না বলে শুধু মাথা নেড়ে বাড়ি ফিরে গেল। মোনালিসা সেই রাতে এক মুহূর্তের জন্যও ঘুমোয়নি। তার দৃঢ় প্রতিজ্ঞা এবং অবিরাম ধৈর্য কাঠমিস্ত্রিদেরও অনুপ্রেরণা দিল। পরের দিন সকালে অরুণ যখন ফিরে এলো, তখন স্টলের কাঠামোটি ঝকঝকে কাঁচ ও কাঠের সমন্বয়ে দাঁড়িয়ে গেছে। কম চওড়া কাঠ ব্যবহার করায় স্টলটি আরও বেশি সৃজনশীল ও নজরকাড়া হয়ে উঠেছে। অরুণ স্টলটি দেখে বাকরুদ্ধ। সে মোনালিসার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তুমি এটা কিভাবে করলে? আমি তো কাল রাতে ভেবেছিলাম এই কাজটা একদম করা সম্ভব নয়। এই কাজটা শেষ হবে না। অরুণের কথা শুনে মোনালিসা হাসল। তুমি গতকাল রাতে হঠকারী হয়ে গেছিলে অরুণ, কিন্তু আমি জানতাম কাজটি করা সম্ভব। যদি ধৈর্য থাকে এবং চেষ্টা করা যায়, তবে কাজ শেষ না হয়ে পারে না। অরুণ স্বীকার করল, আমি বুঝতে পারলাম সব কিছুতে এরকম হঠকারিতার বশে কিছু বলা উচিত না। আমি বুঝেছি কাজটি না করলে হয় না। এটা তোমার জেদ নয়, এটা তোমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল। আমি যতই উদ্ধত্ত হয়ে যাই না কেন, তোমার ধৈর্যই সেই কাজটিকে সঠিক সময়ে পরিপূর্ণ করেছে। অরুণ সেদিন বুঝল, একজন স্বামী যখন হঠকারিতার ঔদ্ধত্যে ভেঙে পড়ে, তখন একজন স্ত্রীর অবিচল ধৈর্য ও সংকল্প শুধু কাজটিকেই সফল করে না, বরং তার সঙ্গে সঙ্গে পুরো সম্পর্ক এবং ব্যবসাকেও সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার গল্পের প্রথম নোটিফিকেশনটি আপনি পান।